আলী ফয়সাল, নিয়মিত তো এই অপারেশনটা করা হচ্ছে। জি। তো এই এসিএলটা কি যদি একটু বুঝিয়ে বলো। আমি সচরাচর যে অপারেশনগুলো করি তার মধ্যে অধিকাংশ অপারেশনই আমরা এই এসিএল অথবা অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্টের অপারেশনই করা হয়ে থাকে। তো আমি আজকে প্রশান্তি হাসপাতালে একটি অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করেছি। তো আলিম ভাই আমাকে জানতে চাইছে যে অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্টটা কি বা এসিএলটা কি। এসিএল কি? এসিএল এটা অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্ট বা এসিএল হচ্ছে এক ধরনের লিগামেন্ট যেটা ফিমার এবং টিবিয়াকে ধরে রাখে যাতে টিবিয়াটা সামনের দিকে চলে না যায়। আমি ডক্টর আলিম, পেইন আইসিইউ অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ। আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ও বিভাগ প্রধান হিসেবে অ্যানাস্থেসিয়া বিভাগে কর্মরত আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ এক আলোচনায়, অর্থোপেডিক বিষয়ক একটা আলোচনায় আমার সাথে আছেন ডক্টর আলী ফয়সাল লিটন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। আমরা একটু আগে একটা অপারেশন সম্পন্ন করলাম, যেটা সার্জন ছিল ডক্টর ফয়সাল, আমি অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলাম। অপারেশনটা হচ্ছে এসিএল ইঞ্জুরি, এসিএল ইঞ্জুরি রিপেয়ার। এসিএল ইঞ্জুরি আমাদের দেশে এখন খুবই কমন। সামান্য একটা হাঁটুতে ব্যথা লাগলে কিন্তু এই এসিএল ইঞ্জুরিটা হয়ে যাচ্ছে। আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা ফুটবল খেলতে যাচ্ছেন, গিয়ে আঘাত পাচ্ছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আঘাত পাচ্ছেন। আজকে যে পেশেন্টটা অপারেশন করলাম, এটা খুবই দুঃখজনক যে পেশেন্টটা একজন বিডিআর কর্মকর্তা। তিনি পাহাড়ে উঠছিলেন তার অফিসিয়াল দায়িত্ব পালন করতে গিয়ে, নিচে পড়ে গিয়েছেন। পড়ে গিয়ে তার হাঁটুতে ইঞ্জুরি হয়েছে। সেখান থেকে পরে পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে তার এসিএল ইঞ্জুরি হয়েছে। তো এই এসিএল ইঞ্জুরি এত কমন একটা জিনিস, আমরা খুবই নিয়মিত এই হাঁটুর এই অপারেশনটা করে যাচ্ছি। এই এসিএল ইঞ্জুরিটা কেন হচ্ছে, এটা হলে আপনারা সহজে কিভাবে বুঝবেন, এটার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে কিনা, এবং এটার চিকিৎসা পদ্ধতি কি, এবং সেই চিকিৎসার ভবিষ্যৎ কি, ইত্যাদি বিষয় নিয়ে আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে ডক্টর আলী ফয়সালকে নিয়ে। আলী ফয়সাল, নিয়মিত তো এই অপারেশনটা করা হচ্ছে। জি। তো এই এসিএলটা কি যদি একটু বুঝিয়ে বলো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি সচরাচর যে অপারেশনগুলো করি তার মধ্যে অধিকাংশ অপারেশনই আমরা এই এসিএল অথবা অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্টের অপারেশনই করা হয়ে থাকে। তো আমি আজকে প্রশান্তি হাসপাতালে একটি অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করেছি। তো আলিম ভাই আমাকে জানতে চাইছে যে অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্টটা কি বা এসিএলটা কি। এসিএল কি? এসিএল এটা অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্ট বা এসিএল হচ্ছে এক ধরনের লিগামেন্ট যেটা ফিমার এবং টিবিয়াকে ধরে রাখে যাতে টিবিয়াটা সামনের দিকে চলে না যায়। তো এই যে অ্যান্টিওক্রুশিয়াল লিগামেন্ট, এটি আমাদের যারা ইয়ং বা যারা বয়স সবার জন্য এটা খুব প্রয়োজনীয়। তবে ইয়ংদের জন্য এটা খুব, যারা স্পোর্টসম্যান তাদের জন্য বা যারা আর্মি পার্সন, পুলিশ পার্সন, এদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লিগামেন্ট। কারণ এটি আমাদেরকে দৌড়াতে সাহায্য করে, উঁচু উঁচু জায়গায় হাঁটতে সাহায্য করে, সিঁড়িতে উঠতে নামতে সাহায্য করে। যদি কারো এই লিগামেন্ট ইঞ্জুরি হয় তাহলে সে দেখতে পারবে যে সে উঁচু উঁচু জায়গায় হাঁটতে পারবে না, জোরে দৌড়াতে পারবে না, বা সিঁড়িতে উঠতে নামতে তার অসুবিধা হবে। এবং এই ইঞ্জুরিটা সাধারণত যারা স্পোর্টসম্যান, যারা পুলিশ, আর্মি এবং অনেক সময় অ্যাক্সিডেন্টের সময় এটা হয়ে থাকে। তো এটা হলে রুগী আমাদের কাছে যে কমপ্লেন নিয়ে আসে সেটা হচ্ছে যে রুগীরা মানে হাঁটতে গেলে ভয় পায়, যে উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে মনে হয় পা সরে যাচ্ছে। এই ভয়টা তার ভয়ের মতো কাজ করে। তো এই রুগী যখন এই সমস্যা হবে, আঘাত পাওয়ার পর রুগী যদি এই সমস্যা হয়, তখন অবশ্যই রুগীকে একজন অর্থোপেডিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা ফয়সাল, আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে অনেকেই আসে কমপ্লেন করে যে তার হাঁটুর মধ্যে কটকট শব্দ হয়। হ্যাঁ, এইটা কেন কটকট শব্দ কেন? কটকট শব্দ হচ্ছে গিয়ে আসলে যদি আমাদের হাঁটুতে ক্ষয় হয়, এই এসিএল লিগামেন্ট যদি ইঞ্জুরি হয়, তখন অনেক সময় দেখা যায় যে রুগী ঠিক মতো অনেকদিন ধরে এই সমস্যা নিয়ে এসে কোনো মতে বুদ্ধি করে চলাফেরা করে, সে দৌড়ায় না, আস্তে ধীরে হাঁটাহাঁটি করে চলাফেরা করে, এবং এরপরে দেখা যায় যে তার হাঁটুতে ক্ষয় হতে থাকে। এবং এই ক্ষয়ের ফলে তখন যখন দুইটা হাড্ডিতে ঘর্ষণ লাগে তখন তার সেখানে কটকট শব্দটা হয়।
এটা কনফার্ম হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা কি করতে হবে? এটা যদি এইসব রোগী যখন যাদের এসিএল ইনজুরি হয়, এইসব পেশেন্ট যদি আমাদের কাছে আসে, রোগী আমরা প্রথমে প্রাথমিক যে চেষ্টাটা করি, একটা সম্পূর্ণ হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। সেই হিস্ট্রির মাধ্যমে আমরা জানতে চাই যে তার সে কোনো আঘাত পেয়েছিল কিনা, বা আঘাতটা পেলে কোন ধরনের আঘাত পেয়েছে সেটা আমরা কনফার্ম করি। তারপর আমাদের অর্থোপেডিক্সের বা আমাদের আর্থ্রোস্কোপি সার্জন আমাদের কিছু পরীক্ষা করি। সেই পরীক্ষার মধ্যে আমরা মোটামুটি কনফার্ম হই তার তার এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার হয়েছে কিনা। এবং সেটাকে অনেক সময় কনফার্ম করার জন্য আমরা একটা এমআরআই করি, পাশাপাশি একটা এক্সরে করি। এক্সরেটা করি অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, তার কোনো অ্যাবালশন ফ্র্যাকচার আছে কিনা সেগুলো করার জন্য। এবং কনফার্ম করার জন্য আমরা একটা এমআরআই এর মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে তার এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার আছে কিনা। আচ্ছা, তো এটার যখন কনফার্ম হয়ে গেল যে তার এই লিগামেন্টে ইনজুরি হয়েছে, তাহলে তার চিকিৎসা পদ্ধতিটা কি? এই যদি তার রোগী যদি প্রথম দিকে আসে, একদম আঘাত পাওয়ার সাথে সাথে আমাদের কাছে আসে, তখন যদি আমরা এক্সরে করে দেখি যে রোগীর অ্যাবালশন ফ্র্যাকচার আছে টিবিয়াল স্পাইনে, তখন আমরা অনেক সময় চেষ্টা করি সেই অ্যাবালশন ফ্র্যাকচারকে স্ক্রু দিয়ে ফিক্স করার জন্য। আর যদি রোগী যদি দেরি করে আমাদের কাছে আসে, হয়তো আমাদের দেখা গেলো আঘাতের পর হয়তো 1 মাস বা 2 মাস পরে যখন রোগী বুঝতে পারলো যে তার হাঁটতে গেলে পায়ে সমস্যা হয়, পা সরে যায়, তখন যদি আমাদের কাছে আসে, তখন ট্রিটমেন্ট প্ল্যানটা একটু ভিন্ন রকম। সেই ট্রিটমেন্ট প্ল্যানটা কি? আমরা রোগীকে তখন আমরা সাধারণত এসিএল যে যদি কারো যদি এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন এটাকে সাধারণত রিপেয়ার করলে আউটকাম সাধারণত ভালো আসে না। তখন আমাদের এটাকে করতে হয় এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করতে হয়। তো এই এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন অনেক পদ্ধতি আছে। তো আগে আমাদের এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট আমাদের দেশে অনেক সময় কেটে করা হতো, অন্যরকম অপারেশন করা হতো। কিন্তু এখন বর্তমান যুগ, আধুনিক যুগ, বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগে সারা বিশ্বে এই এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট হাঁটুর যে অপারেশন না কেটে করার চেষ্টা করা হয়। এবং না কেটে করার উপকারিতা হচ্ছে যে না কেটে করলে যে কোনো স্টিফনেস ডেভেলপ না করে। এই জন্য আমরাও বাংলাদেশে এই অপারেশনটা আর্থ্রোস্কোপির মাধ্যমে না কেটে 2 বা 3টা ছিদ্র করে আমরা রোগীর শরীর থেকে অন্য জায়গা থেকে আমরা অটোগ্রাফ বা লিগামেন্ট নিয়ে এখানে আমরা ক্যামেরার মাধ্যমে আমরা ভিতরে যন্ত্র ঢুকিয়ে ক্যামেরার মাধ্যমে বাইরে মনিটরে দেখে এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট আমরা সম্পূর্ণ রিকনস্ট্রাকশন করে দিয়ে আসি। যে অপারেশনের পরে এটার মানে সাকসেস রেটটা কিরকম? সাকসেস রেট এসিএল রিকনস্ট্রাকশনের যে সাকসেস রেট, এটা অনেকাংশে নির্ভর করে সার্জনদের উপরে। কতগুলো প্যাশন ফ্যাক্টর আছে, সার্জন ফ্যাক্টর আছে। প্যাশন ফ্যাক্টরের মাধ্যমে আমরা যে প্যাশনকে যে অপারেশনের পরে যে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন দিব সেটা সে ঠিক মতো মানলো কিনা। আরেকটা হচ্ছে যে তার কোনো অন্য কোনো আদার কোনো ডিজিজ আছে, কোমোরবিডিটি আছে কিনা সেগুলোর উপরে, সে স্মোকিং করে কিনা সেটাও একটা ফ্যাক্টর। আর যে সার্জন যে অপারেশন করবে তার এফিশিয়েন্টের উপরে একটা অনেকাংশে নির্ভর করে। কারণ আপনি যদি ভালো সার্জন দ্বারা এই অপারেশন না করেন, তাহলে এটা সাকসেস রেট কম হইতে পারে, কম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ভালো একটা উন্নত মানের সাকসেস মানে সার্জন দ্বারা করেন, যে সচরাচর এই অপারেশনগুলো করে, যারা বড় প্রফেসর বা সহযোগী অধ্যাপক বা এরকম যারা আর্থ্রোস্কোপির উপরেই মেইনলি কাজ করে, তাদেরকে দিয়ে যদি এই অপারেশনগুলো করা হয়, তাহলে দেখা যায় যে সাকসেস রেট প্রায় 95% সাকসেস রেট পাওয়া যায়। কিন্তু যদি আমরা যারা ছোট সার্জন বা যারা এখন পর্যন্ত আর্থ্রোস্কোপির উপর কোনো ট্রেনিং না নিয়েই অপারেশন করতেছে, তাদের দ্বারা যদি অপারেশন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় সাকসেস রেট অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। এটি অপারেশনের সময় যে ব্যথাটা রোগীরা পায়, এই ব্যথাটা যদি না পায় এই জন্য কি করা হয়? অপারেশনের সময় যে ব্যথাটা না পায়, সেজন্য আমরা এই রোগীকে আমরা অজ্ঞান করি। যে অজ্ঞানটা হচ্ছে স্পাইনাল দিয়ে আমরা অপারেশন করি। সেজন্য একদম ভালো স্পাইনাল যে দিতে অ্যানেস্থেসিস্ট যদি আমাদের সাথে থাকে, তাহলে রোগী একদম কোনো ব্যথা মুক্ত ভাবেই সেই অপারেশনটা কমপ্লিট করতে পারবো আমরা। বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে বলছে যে এটা অপারেশন করবে লিটন স্যার বা অমুক স্যার, কিন্তু অজ্ঞান কে করবে এটা জানে না। তো তার মধ্যে কনফিউশন যে, এবং অনেকে বলছে যে এটা ওটি টেকনিশিয়ানরা করে, অনেকে বলে যে সিস্টাররা করে। তো এই একটা মানে মিসকনসেপশন, এটা কিভাবে আমরা এই সম্বন্ধে আমি বলতে চাই। আমি যত অপারেশন করি, আমি সবসময় চিন্তা করি যে সবসময় একটা অজ্ঞান করা, আসলে সত্যিকার অর্থে একটা রোগীকে অজ্ঞান করা, এটি আমরা যারা সার্জন সবসময় অপারেশন করি, কিন্তু যারা রোগী থাকে তারা জানতে পারে না যে আসলে অ্যানেস্থেসিস্ট কি। তবে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়া আমি সবসময় একটা কথা রোগীদের বলি যে আমি সার্জন হিসেবে আমি চেষ্টা করবো সব ভালো, কিন্তু যে অজ্ঞান করবো তাকে আমি ভালো একজন অজ্ঞানের ডাক্তার নিয়ে আমি করবো। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো একজন অজ্ঞানের ডাক্তার নিয়ে করতে পারি। এই জন্য আমি মাঝে মাঝে আমি প্রায় প্রশান্তি হাসপাতাল অপারেশন করি। সেক্ষেত্রে আমি একজন নাম করা অ্যানেস্থেসিস্ট, আমি ডাক্তার আলিম, উনি পুলিশ হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে আছে। উনি একদম ভালো দক্ষ অ্যানেস্থেসিস্ট, এবং তার সাথে সে যদি আমার সাথে অজ্ঞানের সময় থাকে, আমি খুব কমফোর্ট ফিল করি তাকে নিয়ে কাজ করার জন্য। এবং আমি সবসময় চেষ্টা করি, আমি যেখানেই কাজ করি একজন ভালো দক্ষ অ্যানেস্থেসিস্ট নিয়ে কাজ করি, যাতে রোগীর কোনো ক্ষতি হওয়ার চান্স না থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা একটা জিনিস ক্লিয়ার হলেন যে সার্জন কিন্তু অজ্ঞান করে না। অনেকে মনে করেন যে সার্জনরা যদি সবকিছু করে ফেলে, না করে না।
অর্গানের ডক্টর কিন্তু আলাদা থাকে। আপনারা অবশ্যই সার্জন এবং অর্গান ডক্টর দুজনেই যাতে ভালো হয় সেটা চেষ্টা করবেন। তাহলে আপনাদের অপারেশন সংক্রান্ত সব ধরনের জটিলতা থেকে মুক্ত হওয়া সম্ভব। তো সুপ্রিয় দর্শক, আমরা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ACL ইনজুরিটা হাঁটুর লিগামেন্টের যে আঘাতটা, ক্ষতিটা বা ছিঁড়ে যাওয়াটা আসলে খুবই কমন বাংলাদেশে। এখন আপনাদের জন্য সুখবর হচ্ছে যে এই ধরনের অপারেশন করার জন্য বাংলাদেশে নতুন একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে, যারা হাড়-জোড় বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত। কিন্তু আমাদের শরীরে কিন্তু ২০৬টা হাড় আছে এবং অনেকগুলা হাড়-জোড় আছে বা জয়েন্ট আছে। তো শুধু এই জয়েন্টের অপারেশন করার জন্য কিন্তু নতুন বিভাগ চালু হয়েছে অনেক জায়গায়। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি একটি, যেখানে আর্থ্রোস্কোপি ডিপার্টমেন্ট একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, যারা শুধু জয়েন্টের অপারেশনই করে থাকেন। সুতরাং আপনারা যদি আরো ভালো অপারেশন চান, একদম নিশ্চিন্তে অপারেশন করতে চান, তাহলে এই যেকোনো জয়েন্টের, শুধু হাঁটু না, শোল্ডার জয়েন্ট বা যেকোনো বড় বড় জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো অপারেশনের জন্য আপনারা এই আর্থ্রোস্কোপ ডিপার্টমেন্টে যারা জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপ ডিপার্টমেন্টের নামে হচ্ছে আর্থ্রোস্কোপ এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট ডিপার্টমেন্ট। তো আপনারা এই ডিপার্টমেন্টে যারা আছে তারা অবশ্যই সাধারণ সার্জনদের চাইতে অবশ্যই এটাতে বেশি দক্ষ হবেন। আপনারা তাদের সাহায্য নিতে পারেন। ওই ডিপার্টমেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ডক্টর আলী ফয়সাল দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। উনি বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে ওখানে দায়িত্ব পালন করছেন। আপনারা এই বিভাগের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো হসপিটালে এই বিভাগ যেখানে আছে সেখানে সহযোগিতা নিতে পারেন। আমরা যদি স্পেসিফিক ACL ইনজুরি নিয়ে কথা বলি, চিন্তা করি, তাহলে এখানে একটু আমি অ্যাড করতে চাই। বর্তমানে পেইন ফিজিশিয়ান, ব্যথা বিশেষজ্ঞরা বেশ কিছু আধুনিক চিকিৎসা আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং অনেক পাবলিকেশন সেটাতে আছে, পত্র-পত্রিকায় আসে, অনেক জার্নালে আসে। সেটা হচ্ছে যে যদি ইনজুরিটা পার্শিয়াল টিয়ার হয়, সেক্ষেত্রে রিজেনারেশন থেরাপি, যেটাকে এখন বলা হচ্ছে, এখন সারা পৃথিবীতে খুবই পপুলারিটি পাচ্ছে, সেটার মাধ্যমে PRP দিলে হয়তো আপনি উপকার পেতে পারেন। কিন্তু সেটা দিতে গেলে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনার আঘাতটা কি পার্শিয়াল না কমপ্লিটলি ছিঁড়ে গেছে। যদি কমপ্লিটলি ছিঁড়ে যায় তাহলে কিন্তু ওখানে অপারেশন ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। সুতরাং আপনি সঠিক চিকিৎসা নিতে হলে আপনি সঠিক যাচাই-বাছাই করা কিন্তু খুবই জরুরি। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।